বারো লোক এসে বসলো রে। হ্যাঁ দিবানে এই শটগুলো ক্লোজ শট নিলাম। বাবা, ভাগ্যিস তোমার আর মেয়ে নেই, থাকলে তাদের বিয়ে দেবার জন্যে তোমাকে আরো কত নৃশংস খুনিকে জেনে শুনেও নির্দোষ প্রমাণিত করতে হতো। বাবা, আমি ব্যারিস্টার নই, তাই তোমার 10 লক্ষ টাকার দেনা শোধ করে যেতে পারলাম না। ক্ষমা করো, প্রণাম যেন। ইতি, তোমার 10 লক্ষ টাকা খরচ করে বিয়ে দেওয়া মেয়ে দোলন চাপা। সন্ধ্যা হলো পার করো আমারে
ও ও ওরে ওরে সাপে কেটেছে রে ও বাবা রে ওরে বাপ বলো না বেদিকাই ওরে বাপ বেদিকাই বাপ বেদিকাই বাপ বেদিকাই বাপ 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 সাপে কেটেছে ভাই বাঁধন দে ভাই বাপ 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 বাঁধন দে ওরে চলে গেল না চলে গেল ও চলে গেল লোডশেডিং এই চারটি মরার মালিক যারা তারা কি এখানে আছেন? যদি থাকেন তবে শুনে নিন, আপনাদের লাশ তুলতে টাইম লাগবে। কেন? কেননা শ্মশান ঘরে যা কখনো হয় না আজ তাই হয়েছে, লোডশেডিং। আর আলো যে কখন আসবে তা মা ভগাই জানেন। তাই বলছিলাম যে যেখানে আছেন চুপ করে বসে থাকুন, কারেন্ট আসলেই সব লাইন করে ঢুকে যাবে। কি হইল দাদা? এই আগে আমি দাদা মাজিলপুরি রমেশ সাপুই জানতো না মরা আগে দাদা মরা তো বটেই, এই তারা বলি কি আরে আপনার পাশে শুয়ে আছে দাদা এই ঝাঁতিয়ে বলি উঠি বসি বলি তো বড় বলবো না। চলো সারা জীবন মুখির রক্ত পায়ে নামিয়ে ওই ছেলেগুলোকে মানুষ করলুম, তারে ফল হলো। কি ফল হইলো দাদা? চেপে বললেন কেন? চেপে বললেন কেন? কারণ আমি কে? না আছে আমি ব্যারিস্টার শশীকান্ত রায়, বার আটলো। কিছু মনে করবেন না স্যার, এই কোট ঘর করে অভ্যাস নেই তো তাই চিনতে পারিনি। আর তাছাড়া এই সার মুখটা এত খারাপ হয়ে গেছে না কি বলবো। দেখে তো ভদ্রলোক বলে মনে হচ্ছে, মুখটা তো খারাপ হলো কি করে? আর কিছু মনে করবেন না স্যার, এই বিপদ তো ছেলেরা বেছে বেছে ওই রাস্তার ধারে ঘরটা আমার জন্য বরাদ্দ করলেন। সামনেই রক পাড়ার নন্দ দুলালরা 24 ঘন্টা ওই রকে আড্ডা জমায়। আর ওদের ভাষা শুনতে শুনতে নিজের ভাষায় ভুলে গিয়েছি। এজন্য কি আর ছেলেদের কাছে কম ঝাড় না স্যার, ধানা বকুনি বকুনি খেতে হয়। দাদা কেন আবার ওই মাঝে মধ্যে কোনো বৌমা হয়তো এসে বললো বাবা, আর আমার মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেল কেবে। এই জন্যই বলে সৎসঙ্গের সর্বনাশ আর অসৎসঙ্গের সর্বনাশ। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আমরা একটা অ্যাডভাইসের কস্ট কত জানেন? আগে না স্যার, তা তোহরি মুহুরি দিয়ে মাই সেটেল কস্ট ইজ 10,001। আপনাকে বিনা পয়সায় দিল, কেন বলুন তো? কেন স্যার? পরে বড় করে কাটবেন বুঝি? আরে কাটবো আর কি করে, মরে গেছি না, রাতমানি রাখার জায়গা হবে কোথায়? তা আপনার নাম তো শুনলাম রমেশ সাপু, আপনার নাম? আমার নাম হলো কি নবনী ময়রা, মানে নবনী দাস। নাম জিজ্ঞেস করলেন কেন স্যার? কেস টুকবেন বুঝি? আরে দেখ, উনি কেন কেস টুকবেন? কেস তো টুকবে মক্কেলেরা, উনি তো কেস লড়বেন। আরে কিন্তু আপনি এত সব কথা জানলেন কি করে? আমি বললাম গে মাজিলপুরীর রমেশ সাপু, ফেমাস রমেশ সাপু। সালার কোট ঘর করতে করতে যেমন শেষ করে ফেললাম। মাজিলপুরি রমেশ সাপু, মাজিলপুর তো শুনেছি এখান থেকে অনেক দূরে,
তা সেখান থেকে এখানে এলেন কেন? কাছে পিঠে কোনো শ্মশান ছিল না? ফেলো ব্যস্তর ফেলো এই দাস্তবমি কি ওই ধরনের কোনো অসুখ হইলে তো ওইখানে যেতাম। সাপে কেটেছিল তো তাই সবাই ধরে করে নিয়ে এলো বাঙ্গুর হাসপাতালে। আর ওখানে এই চিত্তির খেলাম। আর ও জায়গাটা থেকে এই জায়গাটা আমার কাছে হয়, বুঝলেন অবনীদা? এই শালা সাইকেল ভ্যানের পেছনে শুয়ে এই নেটওয়ার পেটর করতে করতে আইছি তো কাগজের করে ব্যথা হয়ে গেছে। মশাই একটা আনসান কথা বলে দিলে হলো না? ওই বাঙ্গুর হাসপাতালে সাপে কাটা রোগী সহজে চট করে মরে না। সত্যি কথা বলবো না বনিদা, এই হাসপাতালের কোনো দোষ ছিল না, দোষ ছিল আপনার বাঁধনে। বাঁধনে? হ্যাঁ বাঁধনে। সাপ শালা কামড়েছিল তো পায়ের বুড়ো আঙুলি টকায়। আর আমার চাইলে সেটা বলো না, আমার প্রথমে বড় সোনাটা বাঁধন দিয়ে দিল আমার গলায়। শিখিবে ধুর শালা, এই সব কটাতে রেবে হয়ে যাচ্ছে স্যার। না না, আমি আপনার ওই রেবেনে ভাবছি না, আমি ভাবছি সাপ কামড়ালো পায়ে আর বাঁধন দিল গলায়। এই ডক্টর সাহেব, তুমি ব্যারিস্টার সাহেব, আপনি আর এসব নিয়ে বেশি চিন্তা করবেন না। এখনই আবার চাষ করে দেবেন। এখন সারা বিপদে পড়ে যাবো। যা ঘটিছে আমি সব বলতেছি। আমার লজ্জার কথা আমি নিজে মুখে বলতেছি। লজ্জার কথা? হ্যাঁ রবানিতা, লজ্জার কথা। আপনারা আবার পাঁচ কান করে দেবেন না মারি, আর করবেনই বা কার কাছে? এনি তো 80 মুঠি আমরা 3 জন, আর ওইটা তো একটা ঘাটির মহড়া, বুঝলেন রবানিতা? আমি না এই ছেলের বেশ সম্বন্ধ করতে গিয়ে নিজেই বিয়ে করে ফেলেছিলাম। ও এই কথা? ও কিছু নয়, ও কিছু নয়। বুড়ো বয়সে ওরকম একটু একটু পদক্ষেপণ হয়েই থাকে। কিন্তু রায় সাহেব, এই শ্মশানটা তো সুন্দর লাগছে কেন? এই শ্মশান বন্ধু কেওড়াগুলো সব গেল কোথায়? এই মশাই, ওসব বাজে কথা বলবেন না, ওর মধ্যে আমার দুটো ছেলেও আছে। সরি স্যার, সরি সরি। বলছিলাম কি ওই শ্মশান বন্ধু বান্ধবরা সব গেল কোথায়? মশাইয়ের কি নেওয়া হয়েছিল দেখছেন না? লোডশেডিং। শ্মশান বন্ধুরা সব গঙ্গার ধারে, কেউ চুল্লু খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, আবার কেউ হাওয়া খাচ্ছে। পরেও আপনি কে, কোথা থেকে এসে উদয় হলেন? আমি রবীন গঙ্গোপাধ্যায়, কবি রবীন গঙ্গোপাধ্যায়। আমি ছিলাম 1 নম্বর চুল্লিতে, ঢুকেও পড়েছিলাম। সুইচ টিপেছে, সবে মাত্র এই চুলগুলো পিট পিট করে ফুটতে আরম্ভ করলো, ব্যাস লোডশেডিং। ওখানে একটা অসহ্য পরিবেশ, এইটুকুতে একটু লোহার খাঁচা একেবারে হাওয়া খেলে না, দম বন্ধ হয়ে মরে যাবার জোগাড়। তাই তো ভাবলাম একটু বেরিয়ে যাই, বেরিয়ে হাওয়া খেয়ে। আর তো পারবো না বসন্তের হাওয়া খেতে, আর তো দেখতে পারবো না কৃষ্ণচূড়া রাধাচূড়ার রং, দু চোখ ভরে দেখে নি। কবি রবীন গঙ্গোপাধ্যায়, নামটা চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, নামটা শুনেছি, বোধহয় আমার মেয়ে দোলন চাপা কবিতার বইটায় পড়তো, কোথাও ওর কাছেই শুনেছি। তা কবি বাবু আপনি মারা গেলেন কিসি? আগে বাবা শিল্পী রোগে। শিল্পী রোগ? সেটা আবার কোন ধরনের অসুখ? আমি জানি। দাদা জানেন? ওই জানি মানে রকেট ছেলেদের কাছে শুনেছি। ওই কালচার লাইনে যদি কেউ মরে যায় তো ওরা বলে অমুক ও তো শালা শিল্পী রোগে গেছে। কি কবি বাবু, ঠিক বললুম তো? আগে দাদা ঠিকই বলেছে। আরে রাখুন মশাই ওর কথা, আমি জানতে চাচ্ছি শিল্পী রোগটা কিরকম, মানে এর সিমটমস গুলো কিরকম? আগে ইংরেজিতে বলে সিরোসিস অফ লিভার, বাংলায় বলে লিভার পচে মারা যাওয়া, আর খবরের কাগজের ভাষায় বলে পাকস্থলীতে রক্তক্ষরণ। আরে দেখ, সেই কখন থেকে কিছু খবর নেব বলে ঘাটতি মেরে পড়ে আছি, আর কবি ভদ্রলোক এসে সব গন্ডগোল করে দিল। পরেও আপনি কে? আমি সাংবাদিক রুনু ব্যানার্জি। সে কি বে? এই জ্যান্ত সাংবাদিক মরাদের ইন্টারভিউ নেবে বলে শ্মশানে শুয়ে আছে। আমি জানতো না স্যার, আমিও মরা। আসলে বেশ বড় সড় একটা মারামারি কভার করতে গিয়ে মাস্টারদের হাতে একটা ঠান্ডা খেয়ে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। হাসপাতালে শুয়ে শেষ নিঃশ্বাস নিতে যাবো, এডিটর সাহেব বললেন তুমি মারা যাচ্ছ, যাও ওখানে গিয়েই 4 জন বিখ্যাত ব্যক্তির দেখা পাবে, তারা কিভাবে মারা গেলেন সেই খবরটা আমাকে পাঠিয়ে দিন। তাই তো এখানে ঘাপটি মেরে পড়েছিলাম। একটা স্কুপ হেডলাইনও পেয়ে গিয়েছিলাম। ছেলের বউ পছন্দ করতে গিয়ে নিজেই বিয়ে করে বসলেন বাবা। ওই শালা মারবো তোর বাড়ি, যুদ্ধ কই যুদ্ধ তো নেই, শালা মারবো এক বাড়ি। শালা আমার কথা বলতেছো না, আমার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি, ছেলের বের সম্বন্ধ করতেছে, নিজে বিয়ে করেছি, কারোর বাপের খেয়ে করেছি। একটু খুলে বলতে বলুন। আরে খুলে বলবা কি? আমি শালা পঞ্চায়েত প্রধান, সাতখানা গায়ে লোক আমার কথাই ওঠে বসে। মাইন্ড ল্যাঙ্গুয়েজ। এখন আর ওঠে বসে না, এখন আপনি মৃত। মৃত্যু তাকিয়ে আছে, আমি কি কাউরে ভয় পাই নাকি? তবে শোনো,
20 বছর বয়সী, বাবা মারে বেতল, 22 ছেলে হলো, নাম দিলাম বলরাম। 27 বউটা বলল, 47 বলরামের জন্য মেয়ে দেখতে গেল। হঠাৎ হঠাৎ আমার কেন জান মনে হলো এই মেয়ে বলরামের মা হবার উপযুক্ত। ব্যাস গান পাটি বাজায়ে বাপির বেটার মতো সেই মেয়েরে আমি গাড়ি আনি তুললাম। ব্যাস ব্যাস, আর বোঝাতে হবে না। পরের হেডিংটা আমার বোঝা হয়ে গেছে। সৎ মায়ের সাথে ছেলের প্রলয়, বাবা মৃত। তোমরা খবরের কাগজের লোকেরা সব তো জানি বসে থাকো, একটা কথা অমনি বলে দিলি হলো না। কত ভালো এই যে আমার বলরাম, মারমনি দুঃখ আমি বলি সারা জীবন প্রেম পর্যন্ত করলে না, আর উনি বলে কি নাই যে ব্যাস ব্যাস, আপনাকে আর কিছু বলতে হবে না। যা বুঝবার আমি বুঝে নিয়েছি। আচ্ছা, আপনি মারা গেলেন কেন নবদা? এই, এই, তুই কে বে? আমাকে নবদা বলছিস? জানিস আমি কে? মেয়েরা থুতনা ঘুরিয়ে দেবে। চো, আপনি বড় অশ্লীল, আপনার সাথে কথা বলে স্টাটাস রাখা মুশকিল। কি তখন থেকে ফ্যাটাস ফ্যাটাস করে শুধু স্টাটাস চলেন তো কারণটি কেন কোট করে বটতলা ইটের উপর বসে থাকেন? আর লোক দেখলেই বলেন এপিট হবে দাদা, এপিট। অবজেকশন মাই লর্ড, উনি জানেন না উনি কার সাথে দাঁড়িয়ে কথা বলছেন। আমি ব্যারিস্টার শশীকান্ত রায়। আমাকে বলে কিনা এপিটোপিট। আই উইল সি ইউ। জুতো চালা বেটা কোমরের হাড়গুলো ভেঙে গেছে, দম মরে গেছে। এই ভাঙা কোমরে তোমাকে আমি ভরতনাট্যম পুরো দম। কি হলো দাদা? এই আমার তোর বিউটি, এই গল্পি বসি বলি তো বড় বসে বলেছে কি আসাদে পড়ে মরেছি তো, কোমরের হাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন বলছি যন্ত্রণায়। ও ও ভাই কবি, ওই মোড়ের দোকান থেকে একটা পেন কিলার কিনে আনুন না। ঠিক আছে দাদা। আগে দাদা, আমার কাছে তো একটা পয়সা। আরে ধারিনি আছে না, বলবেন না আমারই তার চাই গেছে বলে সব করে যাবেন। দেখছেন একটা লোক যন্ত্রণায় মরি যাচ্ছে। যান কি যে বলেন রমেশ বাবু, আজকাল জানতে বাপের তেলে কেউ শোধ করে না, আর ওটাকে মরা বাপের ধার শোধ করতে। আরে দাদা, দুটো ঝাঁকানি দিয়ে উঠে পড়ুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। নবনীতা, ও নবনীতা, কি প্রশ্ন করবো? কি প্রশ্ন? আপনি মারা গেলেন কিভাবে? एक दूजे के लिए What sort of disease is that? এটা হলো কি বলবো না। লজ্জা করে। আগে দাদা, এখানে আবার লজ্জা কিসের? দ্রৌপদীর বস্ত্র উন্মোচনের মতো সব লজ্জা বিসর্জন দিয়ে তবেই তো চুল্লিতে ঢুকবো। তুমি তো বদন বিশুদ্ধ বাংলা বলেই খালাস, কিন্তু ওই যে ওই সাংবাদিকটা ও শালা আমার পেছনে বংশদণ্ড দেবে না। আমি আবার কি করলাম? করনি কিন্তু করবে। আমার এই সংবাদটা তোমার খবরের কাগজে খুব মুখরোচক করে ছাপাবে না? আর সেই সংবাদটা আমার বৌমারা, ছেলেরা, সর্বোপরি আমার পাড়া প্রতিবেশীরা পড়বে না? আরে দাদা, আমি ছাপাবো কি করে? আমি তো নিজেই আমার কাগজে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে অঝামেলা চুকিয়ে দিয়েছি। আমার খবর আর ছাপা হবে না। সাংবাদিক কিনা, তাই একটু ভাবতে ভালোবাসি। কি বলছেন? আরে দাদা, মাইরে কি? উনি তো কথা দিলেন। আরে উনি তো কথা দিলেন ওনার ভাষায়, কিন্তু আমার ভাষায় মানে আমার রকের ভাষায় ওনাকে কথা দিতে হবে। মাইরি বলো। ওর এরকম অ্যাডামেন্ট উইটনেস। আপনি আবার ফুটকাচ্ছ না? না, আর একটা কথাও বলবো না। নবনীতা, আর তোমার রাগ করেছে কেন? তাতে তোমার কি সুবিধা না হয় দেখে? নিজের কেচ্ছাটার সাথে আমার কেচ্ছাটা একটু ওজন করে দেখবে। আরে দাদা, সিজব কথা নয় দাদা, সিজব কথা নয়। জ্যান্ত পঞ্চায়েত প্রধান হিসেবে অনেক কেসটার সমাধান করছি তো, মানে যখন একটা চান্স পেয়েছিলাম তখন মরণের পরও একটা কেসটার সমাধান করে যাবো। ও এই কথা। হ্যাঁ, এই কথা। আচ্ছা বলছি। ও ভাই কবি, একটু ঝট করে দেখে আসো তো এদিক মানে আমার ছেলেরা নাতি নাতনিরা কেউ আছে কিনা। চল আর মতো কাজ। ও দাদা, আগে আমি তাহলে চিনবো কি করে? ও তুমি দেখলেই চিনবে। এক গাছে কি আর দু রকমের ফল হয়? ময়রা ছেলে কারণ রঙে চিনবে, পেনের সাইজে চিনবে। চল শালাদের গাধার মতো টালিগঞ্জে বসে কথা বললে শ্যামবাগেরও শোনা যায়। আগে দাদা, ওরকম কাউকে দেখছি না। ও আচ্ছা দাঁড় বলছি। হঠাৎ একদিন দুপুরবেলা
ছেলেরা সব কাজে কমে, বৌমারা সব ধরে খিল দিয়ে ঘুমোচ্ছে। আমি অমনি বাড়ি থেকে পুক করে বেরিয়ে ব্ল্যাক একখান টিকিট কেটে ঢুকে বললুম এক দুজে কে নিয়ে দেখতে। সেই আমার কাল হলো। কেন? এই বসন্তের বাতাস বড় খারাপ কাকারা, ছাদে পায়চারি করি আর সেই হিরোইনটা নদীর কথা মনে পড়ে যায়। হু করে ফাগুনের বাতাস বয় আর আমার মুখের ভেতরটা আমার কারখানা নুনের মতো হু করে জমে যায়। মনে হয় ওই রকম যদি একটা হিরোইন পাই, জীবনটারে 22-23 নামিয়ে নে ব্যাকটিয়ারে ফেলে আমাকে সন্দেশ করে ফেলি। মাথাটা আমার বিগড়ে গেল, ওই নদীকে আমার চাই। তারপর তারপর আর কি, ছাদে পায়চারি করি আর রতির কথা ভাবি, রতির কথা ভাবি আর পায়চারি করি। মাঝে মধ্যে কোনো বৌমা হয়তো এসে বললো বাবা, আর আমার মুখ দিয়ে ফাঁস করে বেরিয়ে গেল কেঁপে, নিজেই নেমে ছেলেদের যা খিস্তি খায়। এ দাদা, এই আপনার টাইমটা বড় খারাপ যাচ্ছিল দাদা। এই জ্যোতিষীরেতে এই হাত কান ভালো করে দেখে একটা কবজ নিয়ে গেলেন না কেন? হুজুর মশাই, আমার নবনী ময়রা একসঙ্গে 14,500 রসগোল্লার অর্ডার নিয়ে টাইমলি ডেলিভারি দিয়েছি। পুরস্কার হলো একটা কথা আছে না, হলো দাদা? হবে না মানে ইয়ার কি। হঠাৎ একদিন তাকিয়ে দেখি রতি, একজ্যাক্ট আমার রতি, আমার দুষ্টু মিষ্টি রতিটা আমার দিকে তাকিয়ে ফিল করে হাসছে। আমিও একগাল হাসি রিপ্লাই দিলাম। সে কি দাদা, আপনার ঠোঁট লাগালেন? তখন তো আমার দুপাটেই ছিল। এই ঘাটে আসবার আগে আমার হেড কারিগর ওই বড় ছেলের কাছ থেকে চেয়ে রেখেছে স্মৃতি চিহ্ন হিসেবে দোকানের শোকেছে সাজিয়ে রাখবে। আর জাকি জাকি বড় আজেবাজি কথা এসে যাচ্ছে। আর নবনীতা, তারপর তারপর আর কি, প্রথম 3 দিন ওই পক্ষের ফিক হাসি, এ পক্ষের ফোক রিপ্লাই। চতুর্থ দিনে শুনিয়ে শুনিয়ে গান ছাড়লাম। কোন গানটা দাদা? আমি তোমায় বড় ভালোবাসি। ওটা গাইতে যাবো না? তবে কোনটা গাইলেন দাদা? ওই যে মেরে জীবন সাথী প্যার কিয়ে যা জওয়ানি দেওয়ানি। পারভার্টেড অসেট ডক্টর সাহেব, তুমি ব্যারিস্টার সাহেব, বাধা দিয়ে না, বাধা দিয়ে না। দেখছেন ব্যাপারটা বেশ জমে উঠেছে। ও নবনীতা, নবনীতা, তারপর তারপর পাশের ছাদের রতি একদিন আমার ছাদের আলসের দিকে ঝুঁকে বলল, দাদু বুঝিয়ে দুজেকে নিয়ে দেখেছেন? আমি মনে মনে বললুম, দাদু কি গো, আমি যে তোমার দামাল হিরো কমল, তুমি যে আমার ছোট পাপড়ির তরির নিবু নিবু আজ গনগনে তলে তুলেছে রতি। কিন্তু মুখে বললুম, হ্যাঁ 3 বার দেখেছেন দাদা? ধুর বুকু, একবার দেখে আমার বুকের মধ্যে যে অবস্থা, মনে হচ্ছে কেউ আমন দিস্তা দিয়ে খোয়া ক্ষীর ভাঙছে। তারপর পাশের ছাদের রতি একদিন আমার ছাদের আলসের দিকে ঝুঁকে বললো, তোমার সেই কমলের নাচের চিন্তার কথা মনে আছে? ও যে সেটা নাচতে নাচতে কমল অজ্ঞান হয়ে গেছিল। আমি বললাম হ্যাঁ মনে আছে। ও তখন বললো একটু নিচে দেখাতে পারবে? আমি বললাম হ্যাঁ পারবো। তারপর আমি ওকে দেখে নাচতে শুরু করলাম, দিন ধরে কেটে তা তেরে কেটে তা তেরে কেটে তা। তারপর ছাদের আলসেটা অনেকদিন ধরে ভাঙা ছিল, ওই আলসে সমেত নিচের ফুটপাতেতেই কাট। তারপরে কি কাটা পুকুর হয়ে এখানে? হ্যাঁ। আচ্ছা, কবি রবীন গঙ্গোপাধ্যায় আপনি কিভাবে মারা গেলেন? ও শালা বলবে আবার কি করে? আমি আমার রকেট ছেলেদের কাছে শুনেছি ও শালা বদ্ধ মাতাল ছিল, মদ খেয়ে মরেছে। হ্যাঁ, আমি মদ খেয়ে মরেছি, কিন্তু আমি আমার শেষ কবিতাটা লিখে তবে মরেছি। কবিতা লিখে মরিছেন, এই এমনটা তো কোনোদিন শুনিনি। তবে আমার এক কাকা কবিতা পড়ে মরে গেছিল। সে কি? আপনার কাকা কবিতা পড়ে মারা গেল? মরণির পাকা উঠেছিল তো তাই। এই ভালো মানুষ একদিন কলকাতা থেকে বাড়ি ফিরার সময় হাতে করে একটা গয়না বাড়ি আসতো। তারপর সেই বই কানেরা বুকির উপর নিয়ে সিট হয়ে শুইল। ও পরদিন সকালে ডাকতে গিয়ে দেখি ও বাবা উপরে চলে গেছে। তা উনি বলতেছেন উনি নাকি কবিতা লিখে মারা গেছেন। আমি তো মাতাল কবি, তাই চারিদিকে আমার বদনাম।
কিন্তু আমি আমার শেষ কবিতাটা লিখেছিলাম সমগ্র দেশের বাবা মা যারা তাদের ছেলেদের বিয়ে দিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে। শুনবেন আমার সেই শেষ কবিতাটা, সেটা এখনো ছাপা হয়নি। শোনাই যাক না, কি বলেন দাদারা? বেশ মজার একটা জিনিস হবে, শ্মশানে মধ্য কাঠের আসন। আমার কোনো আপত্তি নেই, তবে ঘুমিয়ে না পড়ি। কেন দাদা কেন এই ঘুমিয়ে পড়বেন কেন? ওই ঠাকুমা সুর করে করে ঘুম পাড়াতে তো, তাই এখন এই গান কবিতা এগুলো শুনলে আমার ঘুম এসে যায়। আজ আগে কবি বাবু পড়ুন। আমার এই কবিতার নাম আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম। খেতে যাওয়ার আর জিনিস পেলে না, এই নবনিদাসের জল ভরা তাল শ্বাস রেখে বিয়া। দাদা চুপ করুন, কবি আপনি শুরু করুন। আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম, তাই একদিন দোকান থেকে কিনে আনলাম ঠান্ডা একটা বিয়ার। আয়েশ করে বসে গিলাসে ঢেলে চুমুক দিতে যাব, হঠাৎ ভাবলাম আজ থাক। যেদিন খবরের কাগজে দেখবো না দেশের কোনো না কোনো মেয়ে কোনো না কোনো কোণে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরেছে, তার বাবা উপযুক্ত বয়স দিতে পারিনি বলে, সেই দিন খবর বিয়ার। কিন্তু এমনই আমার পোড়া কপাল, প্রতিদিন খবরের কাগজ খুলি আর দেখি আজ ঢাকা, কাল খুলনা, পশু পরিষদ, দেশের কোনো না কোনো জায়গায় টাটকা সিঁদুর লাগানো কোনো মেয়ে আত্মহত্যা করেছে কিংবা তাকে হত্যা করা হয়েছে শ্বশুর বাড়ি নামক দানবের খিদে মেটেনি বলে। আমি মনে মনে আমার বন্ধুর উদ্দেশ্যে বললাম, হে আমার বোনেরা, তোমরা কি একটা দিনও রেহাই দিতে পারো না যেদিন তোমাদের এই তৃষ্ণার্ত দাদা এক বোতল বিয়ার খেতে পারে? আমার বোনেরা আমার কথা শুনলো না, তারা প্রতিদিন খবরের কাগজ নিয়ে বেরোতে লাগলো। হঠাৎ আমার মনে হলো তাহলেই হয়তো বা হবে সেদিন যেদিন আমি খেতে পারবো বিয়ার। কিছুক্ষণ পরে শুনলাম আমার 3টে বাড়ি পরে যে কোটিপতি থাকেন তার ছেলের বউ আত্মহত্যা করেছে আজ একটু আগেই। আমি বাড়ি ফিরে সমস্ত কাগজগুলোতে খুঁজলাম, কিন্তু কোথাও সে ছোট্ট খবরটা ছাপা হয়নি। আমি মনে মনে খুব খুশি হলাম, দোকান থেকে কিনে আনলাম ঠান্ডা একটা বিয়ার, বসলাম, গিলাসে ঢাললাম, চুমুক দিতে যাব, হঠাৎ সেই সোনালি পানীয়ের মধ্যে দেখি নিষ্পাপ একটা ফুলের মতন মুখ, চোখ ভরা জল নিয়ে আমায় বলছে, দাদা আজ না হয় নাই খেলে অন্তত আমার জন্য। আমি গ্লাসটা সরিয়ে রাখলাম, আমার আর বিয়ার খাওয়া হলো না। অথচ বিশ্বাস করুন আমি ভীষণভাবে এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম। খুব সুন্দর কবিতা কবি, কিন্তু তোমার এই কবিতা শুনেও কি কোনো অর্থলিপ্ত ছেলের ভাব, কোনো কন্যা দায়গ্রস্ত পিতার প্রতি এতটুকু মমতা দেখাবে? কি সুন্দর এই পদ্যটা! এই পদ্যটা যদি আমি আগে শুনতাম তাহলে আমার প্রথম পক্ষে সবুর মশাইয়ের কাছ থেকে 1 পয়সাও পণ নিতুম না। কেন, আপনি কি আপনার দ্বিতীয় বিয়েতে পণ নেননি? আসলে পঞ্চায়েত প্রধান হিসেবে আমি পণ প্রথার বিরুদ্ধে। ফার্স্ট ম্যারেজের সময় আমি পঞ্চায়েত প্রধান ছিলাম না, তাই নিয়েছি, কিন্তু সেকেন্ড ম্যারেজের সময় ও নো 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 নো। রায় সাহেব, এবার আপনার ইন্টারভিউ। আমার ইন্টারভিউ? কি হবে আমার ইন্টারভিউ? আমি একজন ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে অর্থ ব্যারিস্টার, কি হবে আমার ইন্টারভিউ? তবু সবাই যখন বলছে আপনি বা বাদ যাবেন কেন? আমার ইন্টারভিউ নয়, আমার কনফেশন। কনফেশন? ইয়েস, কনফেশন। আই হ্যাভ কিল্ড মাই ওন চাইল্ড। রায় সাহেব, এসব কি বলছেন আপনি? ইয়েস, আই মাস্ট কনফেস ইট টু ইউ। আপনারা নিশ্চয় জানেন ঢাকার গাজীপুরে একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েকে পিটিয়ে হত্যা করেছিল তার শ্বশুর, স্বামী আর ননদিরা। হ্যাঁ, এই খবরটা সব কাগজে বেশ ফলো করে ছাপানো হয়েছিল। আমি ছিলাম সেই মামলার আসামি পক্ষের উকিল। যদিও জানতাম ওরা সম্পূর্ণ দোষী, ওরা খুনি, তবু কেসটা আমাকে নিতে হয়েছিল। কারণ কারণ তখন টাকার আমার ভীষণ দরকার। কেননা তার কিছুদিন আগে প্রায় 10 লক্ষ টাকা খরচ করে কলকাতার সব থেকে কালচার্ড আর বনিদি বাড়িতে বিয়ে দিয়েছি আমার একমাত্র মেয়ে দোলন চাপাকে। একদিন দোলন চাপা আমাদের বাড়িতে বেড়াতে এলো। রাতে খাবার টেবিলে খেতে বসেছি, দোলন চাপা আমাকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, তুমি কি মনে করো তোমার মক্কেলরা নির্দোষ? আমি ওকে হেসে বললাম, দেখো, তুমি যদি জজ সাহেব হিসেবে আমাকে প্রশ্নটা না করো, আমি বলবো ওরা খুনি, ওরা দোষী। ও আমাকে বলল, তাহলে তুমি এই কেসটা নিলে কেন বাবা? আমার মাথাটা গরম হয়ে গেল।
আমি ওকে ক্রুরলি বললাম, দেখো আমি ব্যারিস্টারি করি টাকার জোগাড়ের জন্য, আর তুমি ভুলে যাও না তোমার বিয়েতে আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছে, আর সেটা এসেছে ওই মক্কেলদের কাছ থেকে। ওর মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল, মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ, তারপর খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেল। পরদিন শুনলাম কাউকে কিছু না বলে ওর শ্বশুর বাড়ি চলে গেছে, আর আমার জন্য রেখে গেছে একটা চিঠি। সেদিন আমার চিঠি পড়ার সময় ছিল না, কারণ সেদিন আমি আমার আসামি পক্ষের শেষ জেরা করব। সমস্ত কোর্টরুম দর্শকে ভরে গেছে। আমি জেরা আরম্ভ করতে যাব, এমন সময় আমার জুনিয়র এসে বললে, আমার একমাত্র মেয়ে, আমার দোলন চাপা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। আমি আমার কোর্টরুম, আমার দর্শক, আমার মক্কেল সবকিছু ছেড়ে ছুটে গেলাম আমার দোলামার কাছে, কিন্তু ওরা আমাকে যেতে দিল না। কাচের মধ্য দিয়ে দেখলাম পোড়া কয়লার মতো মুখখানা বার করে সারা শরীরটা সাদা কাপড়ে ঢেকে নিথর পাথরের মতো শুয়ে আছে। আমার দিকে একবার তাকালো না পর্যন্ত। এক বুক শূন্যতা নিয়ে আমি সিঁড়ির উপর দাঁড়িয়ে আছি। এমন সময় আমার মনে হলো দোলামার সেই চিঠিটার কথা। সকালবেলা ব্যস্ততার জন্য যে চিঠি আমার পড়া হয়নি। কি লেখা ছিল জানেন? কি লেখা ছিল? লেখা ছিল, বাবা ভাগ্যিস তোমার আর কোনো মেয়ে নেই, থাকলে তাদের বিয়ে দেওয়ার জন্য কত নৃশংস খুনিকে জেনে শুনে তোমাকে নির্দোষ প্রমাণ করতে হতো। বাবা আমি ব্যারিস্টার নই, তাই তোমার 10 লক্ষ টাকার দেনা আমি শোধ করে যেতে পারলাম না। প্রণাম যেন, ক্ষমা করো। কিন্তু তোমার 10 লক্ষ টাকা খরচ করে বিয়ে দিয়ে আমি দোলন চাপা। আচ্ছা ভাই বলুন তো, am I not a murderer? Have I not killed my own child? দোলামা তুমি আমাকে বকলে না কেন? দোলামা ছেলেবেলায় যেমন করে বকতে তুমি আমাকে এই শাস্তি কেন দিলে? দোলামা কেন দিলে? কাঁদবেন না, শ্মশানে এসে কাঁদতে নেই। আমি অসৎ চরিত্র, খারাপ মানুষ, আমার কথার যদিও বা কোনো মূল্য হয় না, তবুও বলবো কাঁদবেন না রায় সাহেব, কাঁদবেন না। আচ্ছা আমার দোলামা কি মরে গেছে? তাকেও কি এই শ্মশানে নিয়ে এসেছে? তার সাথে কি আমার দেখা হবে? দেখলে কি আর চিনতে পারবেন ব্যারিস্টার সাহেব? আগুনে পোড়া, মরা তো কয়লার মতো, গায়ে বর্গ, সমস্ত চামড়া কুচকি আছে। না অমন করে বলবেন না প্লিজ। দল পুতুলের মতো চেহারা ছিল আমার মেয়ের, তাই তো আমার বাবা ওকে ডাকতেন পুতুল রানী বলে। চাপা ফুলের মতো ছিল ওর গায়ের রং, তাই তো নাম দিয়েছিলাম দোলন চাপা। আমার মেয়ের গায়ের বরণ অমন কুচ্ছিত হতে পারে না। রায় সাহেব, আপনি কষ্ট পাবেন জানি, তা সত্ত্বেও বলছি, আমার ফুলের মতন গন্ধের চেহারা গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাবার পর অমনি বিকৃত হয়ে যায়, এবং যাচ্ছেও প্রতিদিন একজন না একজনের, আমাদের অজান্তেই। সব খবর তো সব সময় কাগজে বের হয় না। কবি, একজন সাংবাদিক হিসেবে আপনার কথা আমি মানি, কিন্তু কিছু না কিছু খবর তো আমরা প্রতিদিনই পাই। কিন্তু সেই অভাগী মেয়েদের কথা আমরা কজন মনে রাখি? আপনাদের মনে আছে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে কালীগঞ্জে তিনটে বোন একসাথে আত্মহত্যা করলো তাদের বাবা মাকে বর্তন দেওয়ার হাত থেকে মুক্তি দিতে। সেই খবর ছবি সহ প্রত্যেকটা কাগজে বেরিয়েছিল। সেই ছবি দেখে আমরা আটকে উঠেছিলাম, সারাদিন হয়তো অফিস কাছারিতে আলোচনাও করেছি, কিন্তু তারপর কজন মনে রেখেছি তাদের কথা? আসলে কি জানেন কবি, যতক্ষণ আমাদের ঘরে আগুন না লাগে ততক্ষণ আমাদের পাপ লাগে না, চেতনা আসে না। একটা প্রশ্ন জাগে আমার মনে, আজকাল তো কথায় প্রতিবাদের ঝড় ওঠে। একটা ছাগল চাপা করলেও হরতাল হয়, অবরোধ হয়, কিন্তু কেউ কি পারে না এই নিদারুণ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে? হ্যাঁ, নিশ্চয়ই পারে। আমি আশাবাদী লোক, আমি আশা। কার ইন্টারেস্ট গেল?
এই হাটটা বেশ জমি উঠেছিল। এই নবানিদা, এই আমার স্যার কত নম্বর ছিল? মনে নেই, ও 3 নম্বর। যাই যাই। জায়গায় গিয়ে শুয়ে পড়ি। আমিও শুয়ে পড়ি। আজ সারা বেদম নেশা করেছি, সারাদিন কোনো কাজ ছিল না তো, তাই সারা পেট ভরে নেশা করেছি। নেশা চলতেই হঠাৎ তাকিয়ে দেখি শিবরাত্রির পুজোর পরের দিন বাবার সেই মূর্তিটা। বাবাকে ঠেলে হাঁটু জলে নামিয়ে দিয়ে এলো। নামাতে গিয়েই হলো সারা মুশকিল। বাবার বাকশাল জটামাটা গুলো খুলে নিজেই পরে ফেলেছি। এই সারা ডোবের জীবনে যত কচি সদমা মেয়েদের পুড়িয়েছি, যত মাথায় চওড়া সিঁদুরওয়ালা মেয়েদের পুড়িয়েছি, আজ তাদের কথা মনে হয়। তাদেরকে কেন যেন পার্বতী পার্বতী বলে মনে হয়। না না না, আমি সারা আর ওই কচি সদমা মেয়েদের পড়াতে পারবো না, ওই মাথায় চওড়া সিঁদুরওয়ালা মেয়েদের পড়াতে পারবো না। না 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 না। সুপ্রিয় দর্শক মণ্ডলী,